যেন নতুন করে আশার সঞ্চার দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যে। মাত্র 20,000 বর্গ কিলোমিটার আয়তনের ছোট্ট এক অবৈধ রাষ্ট্র হয়ে ইসরায়েল যেভাবে তার সন্ত্রাস বিস্তার করে চলেছে, সেখানে লাগাম টানার নতুন শপথ যেন উঠে এলো কাতার থেকে। তবে কি শত্রুতা ভুলে সামরিকভাবে একজোট হচ্ছে মুসলিম বিশ্ব? ইরানের নেতৃত্বেই কি হতে যাচ্ছে সামরিক জোট? বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে। বিশ্বাসঘাতকতার মূল্য। কথায় বলে প্রকাশ্য শত্রুর থেকে গোপন শত্রু ভয়ঙ্কর, কারণ যারা প্রকাশ্যে শত্রুতা করে তাদের সহজে চেনা যায়, কিন্তু গোপন শত্রুকে কিভাবে চিনবেন? কথা ও কাজের মধ্যে যদি মিল না থাকে, দিনের পর দিন যদি নিজ প্রতিবেশীদের বিরুদ্ধেই গোপনে শত্রুদের হয়ে কাজ করে, তবে সেই বিশ্বাসঘাতকতাও একদিন বুমেরাং হতে পারে। আজ মধ্যপ্রাচ্য সেই বিশ্বাসঘাতকতার মূল্য দিচ্ছে। একমাত্র ইরান ও তাদের কয়েকটি সহযোগী সংগঠন ছাড়া পুরো মধ্যপ্রাচ্যের সবগুলো প্রভাবশালী দেশ কেউ প্রকাশ্যে, কেউ গোপনে, আবার কেউ দ্বিমুখী অবস্থান নিয়েও বসে আছে। ফলাফল আজ মধ্যপ্রাচ্য বিভক্ত, দুর্বল, আর ইসরায়েল এই বিভক্তিকে কাজে লাগিয়ে দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠছে। ইসরায়েলের লাগাম টানার ঘোষণা। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের আক্রমণ ঠেকাতে সব আইনি ও কার্যকর ব্যবস্থা নিতে চান আরব ও মুসলিম নেতারা। দোহায় হামাস নেতাদের বিরুদ্ধে ইসরায়েলের আক্রমণের পর 15 সেপ্টেম্বর সোমবার কাতারের রাজধানীতে এই সিদ্ধান্ত নিয়েছেন আরব ও ইসলামিক দেশের নেতারা। আরব লীগ ও অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন OIC এর যৌথ এই বিশেষ বৈঠকে সোমবার প্রায় 60টি দেশ অংশগ্রহণ করে। নেতারা বলেন, ইসরায়েলের নজিরবিহীন এই উস্কানির পরিপ্রেক্ষিতে একটি ঐক্যবদ্ধ বার্তা দিতে সেখানে দেশগুলোর শীর্ষ নেতারা কি বলেছে তা জেনে আসি। উদ্বোধনী ভাষণে কাতারের আমির বলেন, ইসরায়েল গাজা যুদ্ধ শেষ করতে আগ্রহী নয়, বরং তারা আলোচনাকে ব্যর্থ করার চেষ্টা করছে। নেতানিয়াহু স্বপ্ন দেখছেন আরব অঞ্চল ইসরায়েলি প্রভাবক্ষেত্রে পরিণত হবে। এটি একটি বিপজ্জনক ভ্রম। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান বলেন, আমরা একটি সন্ত্রাসী মানসিকতা মুখোমুখি হয়েছি। এই মানসিকতা জাতিসংঘ সনদ লঙ্ঘন করছে এবং নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলছে। এর অপরাধগুলো শাস্তিহীন থেকে যাওয়ার কারণেই বারবার এগুলো ঘটছে। ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে এক ধরনের লোভ ও রক্তপিপাসার মানসিকতা রয়েছে। রিসেপ তাইয়েব এরদোয়ান এই অঞ্চলের জন্য স্বয়ংসম্পূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থার আহ্বান জানান। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ সিয়া আল সুদানি আরব ও ইসলামী রাষ্ট্রগুলোর সম্প্রদায়ের জন্য ন্যাটোর আদলে প্রতিরক্ষা বাহিনী গঠনের আহ্বান জানিয়েছেন। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি বলেছেন, কাতারের ভূখণ্ডে এই ঘৃণ্য হামলা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং এটি একটি বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি সতর্ক করছি যে ইসরায়েলের অনিয়ন্ত্রিত আচরণ সংঘাতকে বাড়াবে এবং অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে। আমি ইসরায়েলের জনগণকে বলছি, বর্তমানে যা ঘটছে তা বিদ্যমান শান্তি চুক্তিকে ধ্বংস করছে, আর এর পরিণতি হবে ভয়াবহ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ঐক্য কেবলমাত্র ধর্মীয় বন্ধনের উপরে নির্ভরশীল হওয়া উচিত নয়, বরং মানবতার সাধারণ মূল্যবোধের উপরে দাঁড়ানো উচিত। ইসলামী দেশগুলো এই ভুয়া শাসনের সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করতে পারে এবং যতটা সম্ভব ঐক্য ও সংহতি বজায় রাখতে পারে। জর্ডানের বাদশাহ বলেন, দোহায় হামলা হচ্ছে জীবন্ত প্রমাণ। ইসরায়েল যে হুমকি তৈরি করছে তার কোনো সীমা নেই। আমাদের প্রতিক্রিয়া হতে হবে স্পষ্ট, দৃঢ় এবং সর্বোপরি প্রতিরোধমূলক। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ কাতারের প্রতি তার দেশের পূর্ণ সংহতি ব্যক্ত করে ওই হামলার নিন্দা জানান। তবে সবচেয়ে বড় যে ঘোষণা এসেছে তা হলো মধ্যপ্রাচ্যের 6 দেশের গালফ কোঅপারেশন কাউন্সিল শীর্ষ বৈঠকের পাশাপাশি একটা বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে তারা মধ্যপ্রাচ্যের জন্য যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করবে। ইরাকের প্রেসিডেন্ট এবং তুরস্কের প্রেসিডেন্টের মতো গালফ কোঅপারেশন কাউন্সিলও মনে করে ন্যাটোর মতো একটি সম্মিলিত জোট করার এখনই সময়। কেন ন্যাটোর মতো সামরিক জোট? প্রথমে একটু জেনে আসি ন্যাটো কি।
ন্যাটো হচ্ছে উত্তর আটলান্টিক দেশগুলোর একটি সামরিক জোট। এতে ইউরোপের 30 দেশ ও উত্তর আমেরিকা মহাদেশের আমেরিকা ও কানাডা এই জোটের অংশ। ন্যাটোর বিধান অনুযায়ী যদি এই সদস্য দেশগুলি কেউ যদি আক্রান্ত হয় তাহলে সম্মিলিতভাবে এই জোট প্রতিরোধ করবে। ন্যাটোর নেতৃত্বে আছে আমেরিকা। একইভাবে বিশ্বের 57টি মুসলিম দেশ নিয়ে ন্যাটোর আদলে একটি সামরিক জোট গড়ার প্রস্তাব এবার শক্তিশালী মুসলিম দেশগুলোর কাছ থেকেই এসেছে, যার প্রধান উদ্যোক্তা হতে পারে 3টি দেশ, ইরান, তুরস্ক ও পাকিস্তান। এই সামরিক জোট গড়ার কথা এমন এক সময় আলোচনায় এলো যখন গত 9 সেপ্টেম্বর কাতারে হামলার আগে ও পরে মাত্র 72 ঘন্টায় 6টি মুসলিম দেশে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের এই লাগামছাড়া উদ্ধর্ত অবাক করে দিয়েছে পুরো বিশ্বকে। কোনো রকম আন্তর্জাতিক আইন রীতিনীতি না মানার প্রবণতা ইসরায়েলের ভিতরে এতটাই সক্রিয় হয়েছে যে তারা কোনো কিছুকেই তোয়াক্কা করছে না। এই অবস্থায় যদি একটি সামরিক জোট গড়ে তোলা হয় তাহলে ইসরায়েল তো বটেই, আমেরিকা ও ইউরোপের ইসরায়েলি মিত্রদের কাছেও বার্তা যাবে মুসলিম বিশ্ব আর একা নয়। কেন নেতৃত্বে থাকবে ইরান, আর সামরিক জোটটি করা হলে এর নেতৃত্ব দিতে হবে ইরানকে, কারণ মধ্যপ্রাচ্যে ইরান একমাত্র দেশ যারা মার্কিন আর ইসরায়েলের তাবেদারি করে না। সৌদি আরব সহ অন্যান্য দেশগুলোর নৈতিক অবস্থান এতটাই দুর্বল যে তাদের নেতৃত্ব দেওয়ার যোগ্যতাই নেই। প্রথমে আসি সৌদি আরবের কথায়। আনুষ্ঠানিকভাবে সৌদি এখনও ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি, কিন্তু মার্কিন চাপ আর আঞ্চলিক কৌশলগত বাস্তবতায় রিয়াদ ও তেল আবিবের মধ্যে নীরব যোগাযোগ অব্যাহত। সৌদি ক্রাউন প্রিন্স বারবার বলেছেন প্যালেস্টাইনিদের রাষ্ট্রের অধিকার না দিলে ইসরায়েলিদের সঙ্গে সম্পর্ক সম্ভব নয়, কিন্তু বাস্তবে গোয়েন্দা সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা সমন্বয় এসব অনেক আগেই শুরু হয়ে গেছে। অর্থাৎ কথায় প্রতিবাদ কিন্তু কাজে সমঝোতা। সম্প্রতি কাতারে যে ইসরায়েলি বিমান বাহিনী হামাস নেতাদের উপরে আক্রমণ চালালো, অভিযোগ আছে ইসরায়েলের সেই 15 মিনিটের অভিযানে সৌদি আরব ও জর্ডানের আকাশপথ ব্যবহারের সুযোগ পেয়েছিল ইসরায়েল। গত জুন মাসে ইরানে ইসরায়েলের হামলার সময়ও একইভাবে সৌদি, জর্ডান, সিরিয়া তাদের আকাশপথ ইসরায়েলকে ব্যবহার করতে দিয়েছিল। এবার আসি কাতারের দিকে। প্রকাশ্যে কাতারকে দেখা যায় প্যালেস্টিন ও হামাসের সমর্থক হিসাবে। দোহা প্রায়ই ইসরায়েলের বিপক্ষে কড়া কথা বলে, কিন্তু খবর আছে অতীতে ইসরায়েলের কিছু বড় প্রতিরক্ষা কোম্পানি এলবিট, রাফায়েল, ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রি কাতারের সঙ্গে অস্ত্র ও প্রযুক্তি বিক্রয়ের গোপন চুক্তি করেছে। এই তথ্য বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ করেছে, যদিও সরকারিভাবে সবসময় অস্বীকার করা হয়। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু পর্যন্ত কিছু চুক্তির অনুমোদন দিয়েছেন বলে রিপোর্ট আছে। অর্থাৎ কাতারের অবস্থান দ্বিমুখী, একদিকে প্যালেস্টাইনের পাশে দাঁড়ানো, অন্যদিকে ইসরায়েলের কাছ থেকে সামরিক প্রযুক্তি নেওয়া। সংযুক্ত আরব আমিরাত হাঁটছে ভিন্ন পথে। তারা 2020 সালের আব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমেই ইসরায়েলের সঙ্গে প্রকাশ্যে সম্পর্ক স্থাপন করেছে। বাণিজ্য, প্রযুক্তি, বিনিয়োগ সব ক্ষেত্রেই দুদেশের সহযোগিতা বিস্তৃত হয়েছে। তবে গাজায় ইসরায়েলি হামলার সময় আরব আমিরাত কড়া বিবৃতি দিয়েছে, কিন্তু সম্পর্ক ছিন্ন করার মতো কড়া পদক্ষেপ নেয়নি। জর্ডান 1994 সালেই ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করেছে, প্রকাশ্যে সম্পর্ক আছে, তবে জনমতের চাপে তারা প্রায়ই ইসরায়েলের সমালোচনা করে। গাজার যুদ্ধ চলাকালে এমনকি রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে। তবুও সীমান্ত নিরাপত্তা, গোয়েন্দা তথ্য বিনিময় ও পানি সরবরাহের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ইসরায়েলের উপরে তাদের নির্ভরশীলতা রয়ে গেছে। ফলে জর্ডানের অবস্থানও দ্বৈত, একদিকে প্রতিবাদ, অন্যদিকে নির্ভরশীলতা। মিশর হলো প্রথম আরব দেশ যারা 1989 সালেই ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করেছিল এবং ইসরায়েলকে তারা স্বীকৃতি দিয়েছিল। কায়রো এখনও সেই সম্পর্ক বজায় রেখেছে। গাজা সীমান্তে মানবিক সহযোগিতা পৌঁছাতে মিশরের ভূমিকা আছে, আবার ইসরায়েলের নিরাপত্তার স্বার্থেও তারা অনেক সময় সহযোগিতা করে। তবে সাধারণ মিশরীয় জনগণ ইসরায়েলের বিরুদ্ধে শক্ত অবস্থানে। এই বৈপরীত্যই মিশরীয় রাজনীতির আসল ছবি। অন্যদিকে সিরিয়া এখনও ইসরায়েলের প্রকাশ্য শত্রু। গোলান হাইটস দখল, বিমান হামলা, সীমান্ত সংঘর্ষ সবকিছুই দুই দেশের শত্রুতাকে আরও গভীর করেছে।
সব মিলিয়ে দেখা যাচ্ছে ইরান ছাড়া প্রায় সব আরব দেশই কোনো না কোনোভাবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রক্ষা করছে, কেউ সরাসরি, কেউ গোপনে, কেউ আবার কৌশলগত দ্বিমুখী অবস্থানে। এভাবে ইসরায়েল শুধু টিকে নেই, বরং আঞ্চলিকভাবে আরও শক্তিশালী হচ্ছে। এবার ইরানকেই নিতে হবে মুসলিম বিশ্বের দায়িত্ব।